এই সত্য ঘটনাটি চায়ের শহর সিলেটের। সেখানেই বাস করত আরিয়ান। সিলেটের একটি ছিমছাম পাড়ার পুরনো ধাঁচের বাড়ি আর আঁকাবাঁকা গলির ভেতরে আরিয়ানের ছোট্ট একটা সংসার ছিল, যেখানে সকালবেলা চায়ের সতেজ ঘ্রাণ আর সন্ধ্যাবেলায় আজানের ধ্বনির মাঝে জীবনটা বেশ ধীর লয়ে বয়ে চলত। আরিয়ান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত। বেতন খুব একটা আকাশছোঁয়া ছিল না, তবে প্রয়োজনগুলো ঠিকঠাক মিটে যেত। এবং তার বাবা মায়ের এইটুকু শান্তি ছিল যে ছেলেটা পরিশ্রমী এবং জীবনটা সঠিক পথেই এগোচ্ছে। বাবা মায়ের প্রাণের আকুতি ছিল যে বাড়িতে বউ আসবে, আঙিনায় হাসির রোল উঠবে এবং তাদের বংশের প্রদীপ জ্বলে থাকবে। এই আশা নিয়েই আরিয়ানের বিয়ে হল আরোহীর সাথে। আরোহী ছিল খুব শান্ত প্রকৃতির মেয়ে, মিতভাষী, কিন্তু হৃদয়ের দিক থেকে ছিল একদম স্বচ্ছ। বিয়ের পর সে অতি যত্নে আরিয়ানের পরিবারকে নিজের আপন করে নিল। সাত সকালে ঘুম থেকে উঠে শ্বশুর শাশুড়ির জন্য চা বানানো, তাদের শরীরের ব্যথায় তেল মালিশ করে দেওয়া, গৃহস্থালির প্রতিটি ছোট বড় কাজ হাসি মুখে করা এবং আরিয়ানের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের খেয়াল রাখা। আরোহী কখনো ভাবেনি এগুলো তার স্রেফ দায়িত্ব, বরং সে এগুলোকে তার ভালোবাসার অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছিল। শুরুর দিকে আরিয়ানও আরোহীর ওপর সন্তুষ্ট ছিল। তার মনে হতো সে একজন বিদুষী ও গুণবতী স্ত্রী পেয়েছে, যে পরিবারকে আগলে রাখতে জানে। বিয়ের প্রথম বছরটা বেশ ভালোই কাটল, কিন্তু এরপর থেকেই বাড়িতে সূক্ষ্ম কিছু প্রশ্ন দানা বাঁধতে শুরু করল। কবে নাগাদ সুখবর পাওয়া যাবে? ঘরটা কেমন খালি খালি লাগে। আরোহী প্রতিটি প্রশ্নের উত্তরে কেবল মৃদু হাসত, কিন্তু সেই হাসির নেপথ্যে একটা অজানা আতঙ্ক দানা বাঁধত। এরপর শুরু হলো চিকিৎসকদের দাঁড়ে দাঁড়ে ঘোরা, কখনো শহরের নামী হাসপাতাল, কখনো ছোটখাটো ক্লিনিক। ওষুধপত্র আর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সবই নিয়মিত চলতে লাগল। কোনো রিপোর্ট ইতিবাচক আসত, আবার কোনোটা নিয়ে নতুন সংশয় তৈরি হতো। প্রতিবার আরোহী মনে নতুন আশা নিয়ে ঘরে ফিরত, কিন্তু শাশুড়ির মুখে ফুটে ওঠা হতাশার ছাপ তাকে বিদ্ধ করত। সময় গড়িয়ে গেল ২ বছর, তারপর ৩ বছর। এখন ঘরের আবহাওয়া পুরোপুরি বদলে গিয়েছিল। যে কথাগুলো আগে স্নেহের সাথে জিজ্ঞাসা করা হতো, সেই কথাগুলোই এখন বিষাক্ত খোঁটায় রূপ নিল। নিশ্চয়ই মেয়েটার শরীরেই কোনো খুঁত আছে। আমাদের বংশের ধারা তো এখানেই থেমে গেল। আরোহী প্রতিটি বিদ্রূপ মুখ বুজে সহ্য করে যেত। সে কোনোদিনও প্রতিবাদ করেনি, শুধু রাতের নিস্তব্ধতায় বালিশে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদত। আরিয়ানও ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করল। বাইরের মানুষের কানাঘুষো, বন্ধুদের হাসি ঠাট্টা আর পরিবারের মানসিক চাপ সব এক হয়ে তার হৃদয়ে বিষুক্রিয়া শুরু করল। তার মনে হতে লাগল তার জীবনটা বুঝি এক জায়গায় থমকে গেছে, যেন সে এক অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হয়ে আছে। ঠিক সেই সন্ধিক্ষণে এক চিকিৎসকের রিপোর্ট সবকিছু লণ্ডভণ্ড করে দিল। সেই রিপোর্টে পরিষ্কার লেখা ছিল যে আরোহী কোনোদিন মা হতে পারবে না। রিপোর্টটি আসলে ভুল ছিল, কিন্তু সেই চরম মুহূর্তে কেউ পুনরায় পরীক্ষা করে দেখার প্রয়োজন মনে করেনি। আরিয়ান সেই রিপোর্ট দেখে পাথর হয়ে গেল। তার পরিবার যেন সেই মুহূর্তেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল। আরোহীকে যখন এই চরম সত্য জানানো হলো, সে হাত জোর করে কেবল বিনতি করেছিল, আমাকে দয়া করে কিছুটা সময় দিন, চিকিৎসা তো চলছেই। তার চোখের কোণে আশা ছিল, কণ্ঠে আকুল মিনতি ছিল, কিন্তু সেই বাড়িতে আর কারোরই ধৈর্য অবশিষ্ট ছিল না। আরিয়ানের মনেও দয়ার চেয়ে বেশি ভীতি জেঁকে বসেছিল। ভয় যে তার জীবনটা চিরকাল অপূর্ণ থেকে যাবে, ভয় যে সমাজের মানুষ তাকে নিয়ে তামাশা করবে। এক বিভীষিকাময় রাতে খুব বেশি কথা না বাড়িয়ে আরিয়ান সেই অমোঘ শব্দগুলো উচ্চারণ করল, যা একজন নারীর সাজানো পৃথিবী তছনছ করে দেয়। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। আরোহীর মনে হল পায়ের নিচের মাটিটা বুঝি অতলে তলিয়ে যাচ্ছে। সে স্বপ্নেও ভাবেনি যে পুরুষটির সাথে জীবন কাটানোর অঙ্গীকার করেছিল, সেই মানুষটিই তাকে এভাবে মাঝপথে ছড়ে ফেলে দেবে। সে অঝরে কাঁদতে কাঁদতে বোঝানোর চেষ্টা করেছিল, নিজের চিকিৎসার সব নথিপত্র দেখিয়েছিল, সম্ভাবনার কথা বলেছিল, কিন্তু আরিয়ানের হৃদয় তখন পাথর হয়ে গিয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যেই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন হল। আরোহী তার বাবার পুরনো বাড়িতে ফিরে গেল। একটা জীর্ণ কক্ষ, অশীতিপর বৃদ্ধ বাবা মা আর নিথর নিস্তব্ধতা। সে কাউকে একটি অভিযোগও করেনি, নীরবে সব গ্লানি সয়ে যাচ্ছিল। কিন্তু সেই নিস্তব্ধতার গভীরে এক নতুন প্রাণের সঞ্চার হচ্ছিল। আরোহী গর্ভবতী ছিল। ডিভোর্সের মানসিক আঘাত, টানা ওষুধ সেবন আর শারীরিক দুর্বলতার কারণে সে নিজেও বিষয়টি প্রথম দিকে বুঝে উঠতে পারেনি। যখন চিকিৎসক নিশ্চিত করলেন যে সে মা হতে চলেছে,
তখন আরোহীর চোখ দিয়ে অশ্রুধারা নামল। সেই চোখের জল কষ্টের ছিল না, বরং তা ছিল এই আক্ষেপের, যদি এই ধ্রুব সত্যটি আগে জানা যেত তবে কি তার ঘরটা ভাঙত না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আরোহী সংকল্প করল যে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, কারো সাহায্য ছাড়াই, কারো বিরুদ্ধে নালিশ ছাড়াই। সে আরিয়ানকে ঘুণাক্ষরেও কিছু জানায়নি। তার মনে কেবল এই বোধ কাজ করছিল যে পুরুষ মাতৃত্বের আগেই আমাকে ত্যাগ করল, তার বাবা হওয়ার ন্যূনতম অধিকার নেই। এদিকে আরিয়ানের জীবনও তার গতিতেই চলছিল। বিচ্ছেদের পর সে নিজেকে কর্মব্যস্ততায় ডুবিয়ে দিল। কিছুদিন পর তার পদোন্নতি হল, হাতে কাঁচা টাকা এলো, কিন্তু ঘরে সেই পূর্বের নিস্তব্ধতাই বিরাজ করছিল। বাবা মা এখন প্রকাশ্যেই বলতে শুরু করলেন যে দ্বিতীয় বিয়ে করে নাও, নইলে শেষ বয়সে তোমার দেখাশোনা করার কেউ থাকবে না। আরিয়ান লোক দেখানো রাজি হলেও অন্তরে কোথাও একটা ক্ষরণ হতো। তবুও সে নিজের দম্ভকেই ধ্রুব সত্য বলে মানত এবং নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া থাকত। অন্য প্রান্তে আরোহী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিল, এক নিষ্পাপ দেবশিশু, যার মায়াভরা হাত ধরাটাই এখন জীবনের একমাত্র অর্থ। আরোহী তার নাম রাখল আয়ান। আয়ানই এখন তার ধ্যান জ্ঞান। তাকে ঘিরেই আরোহীর জীবন আবর্তিত হয়। তারই জন্য সবটুকু যন্ত্রণা সহ্য করা, সারা রাত জেগে থাকা, আর পরদিন সকালে নতুন উদ্যমে জেগে ওঠা। আর এখান থেকেই গল্পের মোড় এমন একদিকে ঘুরল যা কারোর কল্পনার অতীত ছিল। বিচ্ছেদের পর আরিয়ানের জীবনটা আপাতদৃষ্টিতে ঝলমলে মনে হল, কিন্তু ভেতরটা দিনে দিনে ফাঁপা হয়ে যাচ্ছিল। কর্মক্ষেত্রে সম্মান বাড়ছিল, বেতন বেড়েছিল, সবাই তাকে সমীহ করত। কিন্তু দিন শেষে যখন অন্ধকার নামত আর সে বাড়ি ফিরত, তখন সেই গৃহটাই তাকে গ্রাস করতে আসত। প্রতিটি দেওয়াল যেন নিঃশব্দে বিদ্রুপ করত। পাখা ঘোরার শব্দটাও তীরের মতো বিঁধত। আর মায়ের চোখের সেই চিরচেনা প্রশ্ন, এরপর কি? মা মুখে কিছু না বললেও তার নীরব চাহনি অনেক কথা বলে যেত। সময়ের সাথে সাথে সামাজিক চাপ আরও তীব্র হল। আত্মীয়রা নিয়মিত যাতায়াত শুরু করল, বৈঠকখানায় ফিসফাস চলল। কথা এখন সরাসরি মুখের ওপর উঠে এলো। কতদিন আর ছন্ন ছাড়া থাকবে? বংশের প্রদীপ তো জ্বালাতে হবে। জীবন তো এভাবে কাটে না। আরিয়েন প্রথমে সব রসিকতায় উড়িয়ে দিত, কখনো কাজের ব্যস্ততা, কখনো ক্লান্তির দোহাই দিত। কিন্তু একদিন সে সত্যি ক্লান্ত হয়ে পড়ল। মানুষের কথায় নয়, বরং নিজের হৃদয়ের সেই বিশাল শূন্যতায়, যা তাকে প্রতি রাতে কুরে কুরে খাচ্ছিল। সেদিন সে সম্মতি দিল, হয়তো দ্বিতীয় বিয়ের শখ থেকে নয়, বরং সেই গুমোট নিস্তব্ধতা থেকে মুক্তি পেতে, সেই একাকিত্ব থেকে বাঁচতে, যা আরোহী চলে যাওয়ার পর তার অস্থিমজ্জায় মিশে গিয়েছিল। বাড়ির লোক মনে করল এবার বুঝি সব জট খুলে যাবে। দ্বিতীয় বিয়ে যেন তার জীবনের সব না পাওয়া মিটিয়ে দেবে। বিয়ের সম্বন্ধ পাকা হল। পাত্রীর নাম নাবিলা, সুশিক্ষিত, মার্জিত এবং বিত্তশালী ঘরের মেয়ে। বিয়ের কথা ঠিক হতেই বাড়িতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এলো। মায়ের বিষণ্ণ মুখে দীর্ঘকাল পর হাসির রেখা দেখা দিল। বাবা আত্মীয়দের সাথে কথা বলার সময় বুক ফুলিয়ে গর্ব করতে লাগলেন। বিয়ের দিনক্ষণ ঠিক হল, নিমন্ত্রণপত্র ছাপা হল, উৎসবের আমেজ চারদিকে ছড়িয়ে পড়ল। ঘরে নতুন পোশাক, অলংকার আর এলাহি আয়োজনের ধুম পড়ল। কিন্তু এই সব হুল্লোড়ের মাঝেও আরিয়ানের মনের গহীনে এক অদ্ভুত ছটফটানি কাজ করত। সে নিজেকে যতই সরানোর চেষ্টা করত, আরোহীর স্মৃতি ততই প্রগাঢ় হয়ে ধরা দিত। তার সেই মৌনতা, সব বিদ্রুপ সয়ে নেওয়ার অসীম ক্ষমতা, না বলতেই আরিয়ানের মনের কথা বুঝে নেওয়া, সব মনে পড়ত। আরিয়ান বারবার নিজেকে বোঝাত এগুলো সব অতীত, এখন সে অনেক এগিয়ে গেছে। কিন্তু অবচেতন মন তার যুক্তি মানতে নারাজ ছিল। এরই মাঝে একদিন সে লোকমুখে খবর পেল যে আরোহী এখনও সিলেটেই আছে, সে আর বিয়ে করেনি। এই খবরটা পাওয়া মাত্রই আরিয়ানের ভেতরটা ওলটপালট হয়ে গেল। এক মুহূর্তের জন্য হৃদয়ে একটা চিনচিনে ব্যথা অনুভূত হল, কিন্তু পরক্ষণেই দম্ভ সেই ব্যথাকে চাপা দিয়ে দিল। তার মনে হল আরোহী বোধহয় এখনও তার বিরহেই কাতর হয়ে আছে। তার জীবনটা নিশ্চয়ই মরুভূমি হয়ে গেছে এবং আজও হয়তো সে নিভৃতে তার জন্য অশ্রু বিসর্জন দেয়। এই অসুস্থ চিন্তাটি তার মস্তিষ্কে ধীরে ধীরে বিষ হয়ে ছড়িয়ে পড়ল। সেই বিষ তার অন্তরে এমন এক হীন সিদ্ধান্ত জন্ম দিল যা সে নিজেও তলিয়ে দেখেনি। এক রাতে সে হঠাৎ সংকল্প করল যে সে আরোহীকে তার দ্বিতীয় বিয়ের কার্ড পাঠাবে। বাড়ির সবাই আকাশ থেকে পড়ল।
মা আতঙ্কিত হয়ে বললেন, এসবের কি দরকার? বাবা উদ্বেগ জানালেন, মানুষজন ছি ছি করবে। কিন্তু আরিয়ানের সুর ছিল পাথলের মতো শক্ত। সে বলল, আমি কেবল ওকে দেখিয়ে দিতে চাই যে আমি কত সুখে আছি। তার বাক্যের অন্তরালে প্রতিশোধের আগুন ছিল, কিন্তু সে সেটাকে আভিজাত্যের দম্ভ ভেবে বসল। হয়তো তার ভেতরের ক্ষতবিক্ষত মানুষটি আরোহীকে আরও বেশি ভেঙে পড়তে দেখতে চেয়েছিল, যাতে নিজের মনের জ্বালা কিছুটা উপশম হয়। বিয়ের কার্ড আরোহীর হাতে পৌঁছাল। সেই সময় সে রান্নাঘরে কাজে ব্যস্ত ছিল। আয়ান মেঝের ওপর খেলনা নিয়ে আপন মনে খেলছিল। দরজায় কড়াঘাত হল। পিয়ন খামটি বাড়িয়ে দিল। যেই আরোহীর দৃষ্টি নামের উপর পড়ল আরিয়ান, তার হাত কাঁপতে শুরু করল। হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে কয়েক সেকেন্ড নিথর হয়ে খামটি হাতে দাঁড়িয়ে রইল, যেন আস্ত এক টুকরো অতীত তার সামনে এসে কড়া নাড়ছে। তারপর সে একটা লম্বা শ্বাস নিয়ে ধীরে ধীরে খামটি খুলল। সেই একই নাম, পরিচিত ঠিকানা, নির্দিষ্ট তারিখ, সুসজ্জিত মণ্ডপ এবং নিচে লেখা, আপনি সপরিবারে আমন্ত্রিত। আরোহীর ওষ্ঠাধরে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। এই হাসি উল্লাসের ছিল না, আবার ঈর্ষারও ছিল না। এই হাসি ছিল সেই রূঢ় সত্যের, যা সে একা দীর্ঘ সময় ধরে বুকের পাঁজর দিয়ে আগলে রেখেছিল। আয়ান তার কোলে এসে আদুরে গলায় ডাকল, মা, এটা কি? আরোহী তার চুলে হাত বুলিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, এটা তোমার বাবার বিয়ের কার্ড। আয়ান কিছুই বুঝল না, কেবল নির্মল হাসল, যেন এটা তার কাছে কোনো রূপকথার অংশ। সেই রাতে আরোহী এক পলকও চোখ মেজাতে পারল না। চোখ বুঝলেই ফেলে আসা সব স্মৃতি ভিড় করছিল। বিচ্ছেদের সেই কালো দিনটি, আরিয়ানের মুখ নিঃসৃত সেই বিষাক্ত কথাগুলো, ঘর ছাড়ার সময় পাওয়া অকথ্য লাঞ্ছনা, বাবার বাড়ির সেই গুমোট নিস্তব্ধতা, আর আয়ানের জন্ম। হৃদয়ের কোনো গহনে প্রচণ্ড ব্যথা অনুভব করল সে। কিন্তু এই ব্যথা এখন আর তাকে নুইয়ে দিচ্ছিল না। এই ব্যথা এখন তার বর্ম হয়ে দাঁড়িয়েছিল। ভোরের আলো ফুটতেই আরোহীর চোখে এক বিজাতীয় প্রশান্তি খেলে গেল। সে মনে মনে এক দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফেলল। সেই বিয়েতে যাবে। ভয় পেয়ে পালিয়ে যাওয়ার জন্য নয়, ঈর্ষার আগুনে পুড়ে খাওয়ার জন্যও নয়, এমনকি প্রতিশোধের জন্যও নয়, বরং কঠিন সত্যের সামনে নির্ভয়ে দাঁড়ানোর জন্য। সে আলমারি থেকে একটি সাধারণ শাড়ি বের করল, আয়ানের জামাকাপড় গুছিয়ে নিল। আয়ান আনন্দে আত্মহারা হয়ে নাচছিল, যেন কোনো মেলায় যাচ্ছে। আরোহী অপলক দৃষ্টিতে তাকে দেখছিল আর ভাবছিল, যে পুরুষ মাতৃত্বের আগেই আমাকে তুচ্ছ জ্ঞান করেছিল, আজ সেই পুরুষটি তার নারীর টানের সামনে মুখোমুখি হবে। ওদিকে আরিয়ান বিয়ের মহাধুমধামে মত্ত ছিল। তার ধ্রুব বিশ্বাস ছিল আরোহী অবশ্যই আসবে এবং তাকে সুখী দেখে ভেঙে চুরমার হয়ে যাবে। এই বিকৃত চিন্তায় তার দম্ভ আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তার বিন্দুমাত্র কল্পনাতেও ছিল না যে যে সত্যকে সে ভস্মীভূত করতে চেয়েছে, সেই সত্যই তার সাজানো দুনিয়া তছনছ করে দেবে। বিয়ের লগ্ন এসে গেল। আরিয়ানের বাড়ি আর আশপাশের এলাকা আলোকসজ্জায় ঝলমল করছিল। রকমারি আলোর ঝিলিক, ফটকে তাজা ফুলের সুবাস, ব্যান্ড পার্টির উচ্চ শব্দ আর মেহমানদের ভিড়, সবকিছুই ছিল আভিজাত্যে ভরপুর। স্টিল ক্যামেরার ফ্ল্যাশ ঘন ঘন জ্বলছিল। ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি করছিল। মহিলারা ঝলমলে পোশাকে একে অপরের সাথে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন। আরিয়ান বরের রাজকীয় পোশাকে সুসজ্জিত হয়ে মণ্ডপের পাশে বসেছিল। মাথায় বাহারি পাগড়ি, গায়ে দামি শেরওয়ানি, আর অবয়বে এক আত্মবিশ্বাসের কৃত্রিম প্রলেপ। উপরিকাঠামো দেখে মনে হচ্ছিল সে দারুণ তৃপ্ত ও উল্লসিত, কিন্তু তার চোখের মণিকোঠায় এক অব্যক্ত ছটফটানি লুকিয়েছিল, যা বারবার তার অভিব্যক্তিতে ধরা দিচ্ছিল। সে বারবার চারদিকে ঘাড় ঘোরাচ্ছিল, মণ্ডপের আনাচে কানাচে নজর বোলাচ্ছিল, যেন কারো প্রতীক্ষা করছে। সে নিজেও ঠিক জানত না কার জন্য তারই চাতক অপেক্ষা, কিন্তু অন্তরাত্মার কোনো এক কোণে প্রবল অস্থিরতা তাকে স্বস্তি দিচ্ছিল না। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবার উপক্রম। কাজী সাহেব খাতা খুলে বসলেন। চারদিকে আতর গোলাপ ছড়ানো হলো। অতিথিরা তাদের জন্য বরাদ্দ আসনে বসে পড়লেন এবং সবার উৎসুক নজর ছিল নবদম্পতির দিকে। ঠিক তখনই প্রধান ফটকের কাছে এক অসামান্য শোরগোল শোনা গেল। কিছু মেহমান কৌতূহলী হয়ে উঠে দাঁড়ালেন। কেউ বা আসন থেকে ঘাড় ঘুরিয়ে প্রবেশদ্বারের দিকে তাকাতে শুরু করলেন। এক অদ্ভুত নীরবতা চারদিকে ছড়িয়ে পড়ল,
যেন কোনো দৈব ঘটনার পদধ্বনি সবাই অনুভব করেছে। সেই তরুণ দিয়ে এক নারী ধীর পদে ভেতরে প্রবেশ করলেন। তার চলায় কোনো দ্বিধা ছিল না, ছিল না কোনো জড়তা। সে একটি সাদাটে শাড়ি পরেছিল, ছিল না কোনো অলংকারের বাহুল্য, না ছিল কোনো প্রসাধন। তার চেহারায় এক অলৌকিক প্রশান্তি বিরাজ করছিল, যেন সে সব তর্কের ঊর্ধ্বে চলে গেছে। তার চোখে ছিল এক অতল গভীরতা, যাতে শোক ছিল, সহনশীলতা ছিল, আর ছিল এক ধ্রুব সত্যের মহিমা। তার কোলে ছিল একটি ছোট্ট শিশু, যে চারপাশের এই সাজসজ্জা, কোলাহল আর অচেনা মানুষদের দেখে বিস্ময়ে এদিক ওদিক তাকাচ্ছিল, যেন এটি কোনো জাদুকরী মেলার মতো। সেই নারীটি ছিলেন আরোহী। কয়েক সেকেন্ডের জন্য পুরো মণ্ডপ যেন স্থবির হয়ে গেল। বাদ্যযন্ত্রের শব্দ মিলিয়ে গেল, উপস্থিতদের শ্বাস যেন এক নিমেষে থমকে গেল। তারপর শুরু হলো ফিসফাস। এ এখানে কি করছে? এ তো আরিয়ানের প্রথম স্ত্রী। বিয়ের মণ্ডপে আরিয়ানের চোখ যখন আরোহীর ওপর পড়ল, তার শরীরটা যেন পাথর হয়ে গেল। হাতের তালু ঘামতে শুরু করল, বুকটা হাতুড়ি পেটার মতো ধরফর করতে লাগল, আর দম বন্ধ হয়ে আসার উপক্রম হল। সে কোনো কুলকিনারা পাচ্ছিল না যে কি ঘটছে। তার দৃষ্টি আরোহীর কোলে থাকা সেই শিশুটির ওপর আঠার মতো আটকে গেল। শিশুটির চোখ, তার মুখাবয়ব, তার ভুবন ভোলানো হাসি, সবকিছুই আরিয়ানের কাছে অবিশ্বাস্যভাবে চেনা মনে হল। সেই ছোট্ট শিশুটির অবয়বে সে নিজের ছায়া দেখতে পেল, এবং এই উপলব্ধিটি তার বুকের ভেতর টর্নেডো বইয়ে দিল। আরোহী ধীর লয়ে সামনের দিকে এগিয়ে এলো, প্রতিটি পদক্ষেপে ভিড় সরে গিয়ে তাকে পথ করে দিচ্ছিল। কেউ টু শব্দ করার সাহস পেল না, কেউ তাকে বাধা দেওয়ার হিম্মত রাখল না। আরোহী অন্য কারোর দিকে ভ্রুক্ষেপই করল না, তার শানিত দৃষ্টি কেবল আরিয়ানের ওপর নিবদ্ধ ছিল, যেন বছরের পর বছর সঞ্চিত সব হিসাব আজ চোখের ইশারায় মেটাতে এসেছে। ঠিক সেই মুহূর্তে আয়ান তার কচি গলায় জিজ্ঞাসা করল, মা, এই মানুষগুলো কে? আরোহী এক মুহূর্তের বিরতি নিয়ে অবিচলিত কণ্ঠে কোনো জড়তা ছাড়াই বলল, উনি তোমার বাবা। এই শব্দগুলো যেন গোটা মণ্ডপে বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। কাজী সাহেবের কলমটা থমকে গেল, বাদ্যবাণ্ঢের সুর পুরোপুরি স্তব্ধ হয়ে গেল, ক্যামেরার ক্লিক থেমে গেল, প্রতিটি মানুষ যেন মূর্তিতে রূপান্তরিত হল। আরিয়ানের হাত থেকে শরবতের গ্লাসটি খসে মেঝের ওপর চুরমার হয়ে গেল। তার মুখ রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছিল। তার মনে হল পায়ের তলার মেঝেটা বুঝি সরে যাচ্ছে এবং সে কোনো অতল গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। অতিথিরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। কারোরই মুখে ভাষা নেই, কারো চোখে অপার বিস্ময়, কারো চোখে চরম ঘৃণা, আর কারো মনে এক অদ্ভুত আতঙ্ক। আরোহী অতি শান্ত স্বরে কথা বলা শুরু করল। তার কণ্ঠে না ছিল আক্রোশ, না ছিল প্রতিশোধ স্পৃহা, না ছিল কান্নার কাকুতি। তার প্রতিটি শব্দে কেবল সত্যের তেজ ছিল। সে অকপটে জানাল যে বিচ্ছেদের কালবেলাতেও সে অন্তস্থ ছিল, কিভাবে স্রেফ একটি ভুল রিপোর্টের ভিত্তিতে তাকে অপরাধী সাব্যস্ত করা হয়েছিল, কিভাবে বিন্দুমাত্র সাহায্য ছাড়া সেই অগ্নি পরীক্ষা পার করেছে, কিভাবে একক সংগ্রামে সে সন্তানের জন্ম দিয়েছে এবং প্রতিটি মুহূর্ত নিজের হাহাকার হাসির আড়ালে লুকিয়ে নিজের ছেলেকে তিল তিল করে বড় করেছে। সে কারো বিরুদ্ধে নালিশ করল না, কাউকে বিদ্ধ করল না, বা কারো অমঙ্গল কামনা করল না। সে কেবল বলল, আমি আজ এখানে অশান্তি করতে আসিনি, আমি আমার সন্তানকে তার পিতৃ পরিচয় চিনিয়ে দিতে এসেছি। এটুকু বলে সে একটি নথিপত্র আরিয়ানের দিকে এগিয়ে দিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের সংশোধিত রিপোর্ট ছিল, তারিখ ছিল, অলঙ্ঘনীয় প্রমাণ ছিল। সেই চিকিৎসক, যিনি এই বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধীরে ধীরে মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠ থরথর করে কাঁপছিল যখন তিনি বললেন, আমাদের ল্যাবরেটরির ভুল ছিল, ওই রিপোর্টটি ত্রুটিপূর্ণ ছিল। এই স্বীকারোক্তি শোনামাত্র পুরো মণ্ডপ শশিনের মতো নিস্তব্ধতায় ডুবে গেল, যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আয়ান আবার আরিয়ানের দিকে নিষ্পাপ চোখে তাকাল। তার চোখে কোনো নালিশ ছিল না, কোনো দ্বিধা ছিল না, ছিল কেবল অবুঝ কৌতূহল। সে মিহিস্বরে জিজ্ঞাসা করল, আপনি কি সত্যি আমার বাবা? এই একটি প্রশ্ন আরিয়ানের ভেতরের সব দম্ভ গুড়িয়ে দিল। তার চোখ দিয়ে অশ্রু প্লাবনের মতো নামল। সে কোনো উত্তর দিতে পারল না। তার আভিজাত্যের দম্ভ, মিথ্যে আত্মগরিমা সব নিমেষে ধুলোয় লুটিয়ে পড়ল। সে সেখানেই বসে রইল এক ঘৃণ্য অপরাধীর মতো, যে নিজের অস্তিত্বের সবচেয়ে বড় সত্যকে অবলীলায় বিসর্জন দিয়েছিল।
নাবিলা যে এতক্ষণ নিষ্পন্দ হয়ে সব প্রত্যক্ষ করছিল, সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখও নোনা জলে সিক্ত ছিল। সে প্রথমে আরোহীকে দেখল, তারপর সেই দেব শিশুটিকে এবং শেষে আরিয়ানকে। তার ওষ্ঠাধর কাঁপছিল, যেন সে কিছু বলতে চায়, কিন্তু বুক ফেটে কান্না আসছিল। পুরো পরিসরে কেবল একটি সুর বাজছিল, আক্ষেপ, অনুশোচনা আর হাহাকার। বিয়ের সব আনুষ্ঠানিকতা সেখানেই জবনিকাপাত হল। মণ্ডপটি এখন আর বিয়ের নয়, বরং এক পরম সত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। আর আরিয়ান আজ হাড়ে হাড়ে টের পেল যে যে নারীকে সে আজ অপমান করতে ডেকেছিল, সেই নারীই তার জীবনের শ্রেষ্ঠতম সত্য নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এমন এক সত্য যা তার সাজানো জীবনের ভিতে ফাটল ধরিয়ে দিয়েছে। মণ্ডপের এই নিস্তব্ধতা যেন এক জগদ্দল পাথর হয়ে সবার বুকের ওপর চেপে বসল। কারুরই টু শব্দ করার ক্ষমতা ছিল না, যেন মহাকাল থমকে গেছে। আরিয়ান তখনও নিথর হয়ে দাঁড়িয়েছিল। তার দু চোখ বেয়ে অবিরত জল ঝরছিল, তার ওষ্ঠ কাঁপছিল, কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল। যে মানুষটি একসময় নিজের বংশের মোহ, সামাজিক সম্মান আর ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে এক নিষ্পাপ নারীকে ত্যাগ করেছিল, আজ সেই মানুষটি স্বয়ং নিজের সত্যের সামনে পুরোপুরি পরাজিত। তার চোখের পর্দায় স্মৃতির অ্যালবামের মতো গত কয়েক বছরের প্রতিটি দৃশ্য ভেসে উঠছিল। আরোহীর সেই কান্না ভেজা নীরবতা, সব অপমান সয়ে নেওয়া, দুহাত জোর করে সময় চাওয়া, আর শেষে নিঃস্ব হয়ে গৃহত্যাগ করা। ধীরে ধীরে আরিয়ান পা বাড়াল। তার প্রতিটি কদম যেন টন ওজনের সমান ভারী হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল প্রতি পদক্ষেপে তাকে তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। সে আরোহীর সামনে গিয়ে থমকে দাঁড়াল। কয়েক মুহূর্ত সে স্রেফ বিমূঢ় হয়ে তার দিকে চেয়ে রইল। সেই আরোহী, যাকে সে একদা হীন মনে করেছিল, যাকে বোঝা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই আরোহী তার সন্তানের হাত ধরে অপরাজেয় আত্মসম্মান আর মহিমা নিয়ে দণ্ডায়মান। তার চোখে মুখে না ছিল অহংকার, না ছিল আক্রোশ, ছিল কেবল এক প্রগাঢ় প্রশান্তি, যা আরিয়ানের ভেতরের হাহাকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ আরিয়ানের সব শক্তি হারিয়ে গেল এবং সে সবার সামনে ডুকরে কেঁদে উঠে হাঁটু গেড়ে বসে পড়ল। না কোনো নাটক, না কোনো কৃত্রিমতা। তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, বাক্য জড়িয়ে গেল, এবং সে আর্তনাদ করে বলল, আমি চরম অপরাধ করেছি। আমি তোমাকে নয়, নিজের রক্তকে অস্বীকার করেছি। আমাকে ক্ষমা করে দাও আরোহী। গোটা মণ্ডপে তখন কেবল ফুপিয়ে কান্নার শব্দ। আরোহী তাকে কোনো করুণার দৃষ্টিতে দেখল না, বরং এমনভাবে দেখল যেভাবে একজন বিজয়িনী তার পরাজিত শত্রুর চরম পতন দেখে। সে নিচু হয়ে আরিয়ানকে টেনে তুলল। তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো শান্ত, কিন্তু প্রতিটি শব্দ ছিল সীসার মতো ভারী। ক্ষমা চাওয়া খুব সহজ আরিয়ান, কিন্তু ক্ষমার উপযুক্ত হওয়া অত্যন্ত কঠিন। তুমি কেবল আমাকে ভাঙনি, তুমি তোমার নিজের সন্তানের সব অধিকার ধুলোয় মিশিয়ে দিয়েছিলে। আরিয়ানের সজল দৃষ্টি অবচেতনেই আয়ানের ওপর পড়ল। আয়ান তাকে নিবিড়ভাবে দেখছিল, না কোনো ভীতি নিয়ে, না কোনো আক্রোশ নিয়ে, না কোনো অভিযোগ নিয়ে, স্রেফ এক অপার্থিব চাহনি যাতে ছিল রাজ্যের জিজ্ঞাসা। আরিয়ানের হাত কাঁপছিল যখন সে আয়ানকে নিজের বক্ষে জড়িয়ে নিল। জীবনের এই প্রথমবার সে নিজের নারীর স্পন্দন অনুভব করল। সেই কচি বুকের প্রতিটি ধরকানি আরিয়ানের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত হানছিল। ঠিক তখন আয়ান তার কাঁধে মাথা রেখে খুব আদুরে গলায় বলল, বাবা। এই একটি ডাক আরিয়ানের কানে নয়, সরাসরি তার আত্মায় প্রবেশ করল। সে হু হু করে কেঁদে উঠল। সেই কান্না কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ছিল না, বরং তা ছিল সেই পিতার, যে তার সন্তানকে জন্মের পূর্বেই হারিয়ে ফেলেছিল। ঠিক তখনই নাবিলা, যে এতক্ষণ বজ্রাহতের মতো সব দেখছিল, ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে অসহ্য যন্ত্রণা ছিল, অশ্রু ছিল, কিন্তু একই সাথে ছিল এক স্বচ্ছ বিবেক আর প্রজ্ঞা। সে কম্পিত কণ্ঠে বলল, আমি অন্য কোনো নারীর সাজানো সংসারের ধ্বংসস্তূপের ওপর নিজের সুখের প্রাসাদ গড়তে পারব না। আমি কোনো শিশুর ন্যায্য অধিকারের মাঝে অলঙ্ঘনীয় দেওয়াল হতে চাই না। এটুকু বলে সে আরিয়ানের গলা থেকে বড়মাল্যটি খুলে ফেলল। সেই মালাটি মেঝেতে আছড়ে পড়ার সাথে সাথেই যেন গোটা মণ্ডপের সব মিথ্যে আভিজাত্য চুরমার হয়ে গেল। কেউ নাবিলাকে আটকাল না, কেউ কোনো জেরা করল না, কারণ সেখানে উপস্থিত প্রতিটি মানুষ অনুভব করতে পেরেছিল যে আজ যা ঘটছে সেটাই পরম সত্য।
আরিয়ান নাবিলার সামনে নথশিরে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল কৃতজ্ঞতা আর অসীম অপরাধবোধ। তারপর সে ধীরলয়ে আরোহীর দিকে ফিরল আর আকুল স্বরে বলল, যদি আজও তুমি আমাকে একটিবার সুযোগ দাও, স্বামী হিসেবে নয়, বরং একজন দায়বদ্ধ মানুষ আর একজন পিতা হিসেবে। আরোহীর দুচোখ নোনা জলে ঝাপসা হয়ে এলো। বিগত বছরের সব গ্লানি, অপমান, রিক্ততা আর একাকী সংগ্রামের প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠল। সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। সেই নিস্তব্ধতায় যেন সহস্র বছরের না বলা কথা বলা হয়ে গেল। তারপর সে আয়ানকে আলগোছে নিচে নামালো এবং বলল, এই রায় দেওয়ার ক্ষমতা আমার নেই আরিয়ান। এই সিদ্ধান্ত ওর ভবিষ্যতের। আয়ান কিছুই বুঝতে পারল না, কেবল আরিয়ানের আঙুলটা শক্ত করে ধরে ফেলল। সেই ক্ষুদে আতের স্পর্শ আরিয়ানকে যেন নতুন করে বেঁচে থাকার সঞ্জীবনী মন্ত্র দিয়ে দিল। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যা হয়েছে তা কোনোদিন ভুলতে পারব না, কিন্তু ক্ষমা করতে পারি, কারণ একজন সন্তানের পিতৃত্বের অধিকার সব কিছুর ঊর্ধ্বে। আরিয়ান সেই ক্ষণেই আরোহীর হাতটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। এবার সেই স্পর্শে না ছিল জেদ, না ছিল দম্ভ, না ছিল কোনো কর্তৃত্ব, ছিল কেবল দায়বদ্ধতা, প্রগাঢ় অনুশোচনা আর অকৃত্রিম সম্মান। বিয়ের মণ্ডপটি পুনরায় সাজানো হল, কিন্তু এবার না ছিল কোনো উচ্চকিত বাদ্যভাণ্ড, না ছিল লোক দেখানো জাঁকজমক। অসীম নিস্তব্ধতায়, চোখের জল আর সত্যের আবহে একটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনকে পুনরায় জোড়া দেওয়ার পবিত্র সংকল্প করা হল। যে সম্পর্কটি একদা ভুল বোঝাবুঝি, ত্রুটিপূর্ণ রিপোর্ট আর অন্ধ অহংকারের করাল গ্রাসে হারিয়ে গিয়েছিল, আজ সেই সম্পর্কটি সত্যের স্বীকৃতি আর মানবিকতার আশ্রয়ে নতুন করে জেগে উঠল। উপস্থিত মেহমানরা একে অপরের কানে কানে বলছিলেন, নসিব বলে একেই। কারো চোখে আনন্দাশ্রু ছিল এবং তারা বলছিলেন, নারীর মহিমা যদি দেখতে হয় তবে আরোহীর মাঝে দেখো। কিন্তু প্রকৃত জয় কোনো ব্যক্তিকেন্দ্রিক ছিল না, প্রকৃত জয় ছিল শুদ্ধ মানবিকতার। গল্পটি এখানেই যবনিকাপাত হয় না, বরং এখান থেকেই এক নতুন জীবন কাব্য শুরু হয়। এমন এক যাত্রা যেখানে সম্পর্কের মূল ভিত্তি অহংকারের ওপর নয়, বরং গভীর বিশ্বাস আর ধ্রুব সত্যের ওপর স্থাপিত। এই জীবনগাথা থেকে শিক্ষা স্রেফ এটুকুই যে কোনো নারীর সার্থকতা কেবল মাতৃত্বের মাপকাঠিতে বিচার করবেন না। কখনো অর্ধসত্য আর মিথ্যে গরিমা দিয়ে অমূল্য সম্পর্কের রায় দেবেন না। আর ধ্রুব সত্য হল, সত্য প্রকাশ পেতে বিলম্ব হতে পারে, কিন্তু তা একদিন না একদিন জ্যোতি ছড়াবেই। এখন নিজেকে একবার প্রশ্ন করুন, যদি আপনার জীবনে কোনো প্রিয় সম্পর্ক স্রেফ এক সামান্য ভুল বোঝাবুঝির কারণে ছিন্ন হওয়ার পথে থাকে, তবে কি আপনি একবার সত্যটা জানার চেষ্টা করবেন না? আর আপনি যদি আরিয়ানের জায়গায় হতেন, তবে কি নিজের মারাত্মক ভুল কবুল করার মতো বুকের পাটা আপনার থাকত? যদি এই কাহিনী আপনার হৃদয়ে আলোড়ন তুলে থাকে, তবে এর শিক্ষা ছড়িয়ে দিন এবং নিজের মতামত ব্যক্ত করুন যে আরোহীর ক্ষমা কি সঠিক ছিল? আপনি তার অবস্থানে থাকলে কি পারতেন এমন মহানুভবতা দেখাতে? এমনই ধ্রুব ও আবেগপ্রবণ কাহিনীর সাথেই থাকুন, কারণ এখানে কেবল গল্প নয়, বরং জীবনের রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়।